ভারত ভিসা বন্ধ করায় বিকল্প গন্তব্য খুঁজছেন বাংলাদেশের পর্যটকরা। বেছে নিচ্ছেন থাইল্যান্ড, শ্রীলঙ্কা কিংবা মালদ্বীপ। ঢাকা দিল্লি সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ। ভূমিদস্যুদের কবলে অস্তিত্ব সংকটে চট্টগ্রামের প্রাণ কর্ণফুলী। ক্যাপিটাল ড্রেজিংয়ের নামে নদী ভরাট করে ইজারা দেওয়ার অভিযোগ। গড়ে উঠেছে অবৈধ ফিশারি ঘাট। পদ্মা মেঘনায় জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। মাছের রাজার উৎপাদন বাড়াতে চলছে গবেষণা। প্রজনন মৌসুমে জাটকা নিধন ঠেকানোর সুপারিশ। লবণের হঠাৎ দরপতন। কক্সবাজারে ভরা মৌসুমে উৎপাদন খরচ না ওঠায় হতাশ চাষিরা। দেশীয় শিল্পকে ধ্বংস করার অভিযোগ সিন্ডিকেটের বিরুদ্ধে। এবং ভারত চীনের পর এবার ইউরোপের দেশগুলোতে চড়া শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের। বাণিজ্য ঘাটতি পূরণে যুক্তরাষ্ট্রের তেল গ্যাস আমদানি না করলে কার্যকর হবে সিদ্ধান্ত। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। দর্শক, অর্থ বাণিজ্যের খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব পর্যটন ব্যবসা ও বাংলাদেশি পর্যটকদের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে ভ্রমণ বেড়ে যাওয়া প্রসঙ্গে। এ বিষয়ে আলোচনা করতে আমার সঙ্গে যোগ দিয়েছেন প্যাসিফিক এশিয়া ট্রাভেলস অ্যাসোসিয়েশনের বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব তৌফিক রহমান। তৌফিক রহমান, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। আমরা বাংলাদেশের পর্যটক খাত সম্পর্কে আপনার সঙ্গে বিস্তারিত আলোচনা করব, তবে তার আগে একটি প্রতিবেদন দেখে আসতে চাচ্ছে। ভারতের ভিসা বন্ধ থাকায় বিদেশ ভ্রমণে এখন পূর্বমুখী হচ্ছেন বাংলাদেশের পর্যটকরা। পছন্দের গন্তব্যের তালিকায় থাকছে চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড কিংবা মালদ্বীপ। ভারত সাধারণ ভিসা বন্ধ করায় পর্যটকরা বিকল্প গন্তব্য খুঁজছে বলে মত এয়ারলাইন্সগুলো। তবে বাংলাদেশিদের জন্য সহজ গন্তব্য হয় ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিবাচক রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। বছরের শেষ ও শুরু 4 থেকে 5 মাস দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়ান ভ্রমণ পিপাসুরা। তাই দেশের সিলেট, কক্সবাজার সহ বিভিন্ন রুট ও বিদেশের ফ্লাইটগুলোতেও যাত্রীদের বাড়তি চাপ বিমানবন্দরে। বাংলাদেশি পর্যটকদের সহজ ভ্রমণ ও চিকিৎসাজনিত কারণে বরাবরই শীর্ষে ছিল ভারতের বিভিন্ন দর্শনীয় স্থান। কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের কারণে ভারত কর্তৃক সাধারণ ভিসা এখনো বন্ধ। এমন প্রেক্ষাপটে বিদেশে ঘোরাফেরায় ভ্রমণকারীরা বেছে নিচ্ছেন কাছের অনেক দেশ। ইন্ডিয়ার ভিসা অফ করার উপরে আমাদের ট্যুরিস্টদের বা ভ্রমণকারীদের নির্ভরশীলতা থাকার কথা না, কারণ আমাদের অনেক ট্যুরিস্ট স্পট আছে। বাংলাদেশে তো ঘোরার মতন অনেক পর্যটক জায়গা রয়েছে এবং পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ড আছে বা নেপাল আছে, এখানে ঘোরার জন্য সুইটেবল। সবারই উচিত আগে দেশ ভ্রমণ করে বিদেশে ভ্রমণের প্রতি আগ্রহী হওয়া। চলতি মৌসুমে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে সংখ্যা বেড়েছে পর্যটকদের, এমন তথ্য ট্রাভেল ও ট্যুর এজেন্সিদের সংগঠন আটাবের। নতুন ডেস্টিনেশন হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কা, মালদ্বীপটা মোটামুটি ভালো জনপ্রিয়তা পাচ্ছে ইদানিং। এর পাশাপাশি চায়নার বিভিন্ন ডেস্টিনেশন কুনমিং, গুয়ানজু এবং বেইজিং। ভারত সাধারণ ভিসা বন্ধ করায় পর্যটকরা বিকল্প গন্তব্য খুঁজছে বলে মত এয়ারলাইন্সগুলোর। একটা পিক সিজন, তারপর হচ্ছে জুলাই আগস্টের যে দেশের যে সার্বিক যে অবস্থা এবং পরিবর্তিত পরিস্থিতিতে সবার মাঝে আসলে এবার একটা ঘোরার একটা টেন্ডেন্সিও কাজ করছে। ট্যুরিস্টদের যাতায়াতটা বন্ধ হয় নাই, কিন্তু সেই জায়গাটা আমি বলবো যে ইন্ডিয়ার থেকে যেহেতু ইন্ডিয়ার যেটা যেত বিভিন্ন জায়গায়, সেটার একটা ডিফারেন্ট অপশন তৈরি হয়েছে। তবে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে উভয় দেশের সুসম্পর্ক বজায় রাখার কথা বলছেন সংশ্লিষ্টরা। যোগাযোগ ব্যবস্থার কারণেই কিন্তু একটা বড় সংখ্যক ট্যুরিস্ট আমরা পার্শ্ববর্তী দেশ ভারতে যেয়ে থাকি। আমাদের এখানে ফ্যাসিলিটিস কম, যার জন্য এই ফ্যাসিলিটিসটা কম থাকার কারণেই কিন্তু আমাদের কিছু সংখ্যক স্পিল ওভার হয়ে ভারত বা অন্যান্য দেশে যাচ্ছে। সো কাজে এইটা আমার মনে করার কোনো কারণ নাই যে আমাদের এখানে হয়তো সেই রকম ব্যবস্থাপনা নাই বলে বা আমাদের এখানে উন্নততর চিকিৎসা সেবা নাই এর জন্য যাচ্ছে, এটা না। গত সেপ্টেম্বরে দেয়া ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 6 মাসে ভারত ভ্রমণ করেছেন প্রায় 47,80,000 পর্যটক। এর মধ্যে বাংলাদেশ থেকে চিকিৎসা, ব্যবসা, শপিং করা সহ পর্যটক হিসেবে গেছেন 21.55%। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।
আচ্ছা, ভারতের ভিসা বন্ধ, মেডিকেল ভিসা যদিও চালু রয়েছে কিন্তু সাধারণ ভিসা কিন্তু বন্ধ রয়েছে। এই যে ভিসা বন্ধ থাকার কারণে আমাদের দেশের যারা পর্যটক রয়েছেন তারা কিন্তু ভারত বাদে অন্যান্য দেশগুলোতে যাওয়া শুরু করেছেন, আমরা এই প্রতিবেদনে কিন্তু তাই দেখলাম। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? একটা হচ্ছে যে ভারত হচ্ছে আমাদের ইমিডিয়েট প্রতিবেশী। আমি যদি স্ট্যাটিস্টিক্স দেখি, যদি আমি ভারতের ইনবাউন্ডের বিবেচনা করি, গত কয়েক বছরে কিন্তু বাংলাদেশ 1 কিংবা 2 ছিল। আপনাদের প্রতিবেদনে আমি দেখলাম যে জুলাই পর্যন্ত প্রায় 47 লক্ষ বাংলাদেশি ভারতে গেছে, তার মানে একটা বড় মার্কেট। আর যদি বাংলাদেশের কথা বিবেচনা করি, তাতেও কিন্তু ভারতীয় যারা আসে, পর্যটক বলি বা ব্যবসায়ী যারা বলি, তারাও কিন্তু বাংলাদেশে প্রথম। ফলে দুটা দেশেরই কিন্তু পর্যটক রিসিভিং বা ইনবাউন্ড কিন্তু 1 নম্বরে আছে। ফলে ক্ষতিটা শুধু যে মানে বাংলাদেশের হয়েছে আমি তা বলবো না, ভারতের একটা বিরাট সংখ্যক একটা ক্ষতি হয়েছে। ভারতে এখানে ম্যাক্সিমাম আমাদের এখানে যারা যায় তারা একটা মেডিকেল ভিসা নিয়ে যায়, যেহেতু ভারতে যে হাসপাতালগুলি সেখানে অনেক সহজলভ্যে, সহজে অনেক কম খরচে চিকিৎসাটা নিতে পারে, এটা একটা কারণ। আরেকটা কারণ হলো যে আপনাদের যে বিশেষজ্ঞরা যেটা বলছিলেন যে ভারতে যাওয়া অনেক বেশি সহজ, মানে এখানে বিমানের পাশাপাশি আমরা বাই রোডে যেতে পারি, বাই ট্রেনে যেতে পারি। বাংলাদেশ থেকে ভারতে মানে কলকাতাতে 3টা ট্রেন চলে, ঢাকা থেকে কলকাতায় ট্রেন চলে, কলকাতা থেকে খুলনায় ট্রেন চলে এবং ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়িতে ট্রেন চলে। ফলে ট্রেন এবং রোডে কিন্তু অনেক বেশি খরচ, অনেক মানে কম খরচ হয়। সেই জন্য ভারতে আমাদের প্রথম পছন্দ ছিল এবং বাঙালির কিন্তু প্রথম বিদেশ ভ্রমণ কিন্তু হয় আসলে কলকাতা দিয়ে, যেহেতু বাড়ির পাশে কলকাতা খুব সহজে যাওয়া যায়। তো এই জায়গাটার ক্ষেত্রে আমি বলবো যে যারা একটু মেডিকেল নিয়ে বা স্বাস্থ্যগত কারণে হাসপাতালগুলিতে ভারতে যেতেন তাদের প্রাথমিকভাবে হয়তো একটু সমস্যা হয়েছে, কিন্তু যারা বেড়াতে যেতেন তারা কিন্তু ঠিকই বিকল্প পথ কিন্তু খুঁজে নিয়েছে। যার জন্য খেয়াল করবেন যে এখন কিন্তু এই সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই নেপাল, এই ডেস্টিনেশনগুলিতে কিন্তু লোকজনের সংখ্যা কিন্তু অনেক বেড়েছে। সুতরাং আমি মনে করি যে যদি আমি ক্ষতিটা বিবেচনা করি তাহলে আমি বলবো যে এই মুহূর্তে আসলে ক্ষতিটা বেশি ভারতেরই হচ্ছে, কারণ বাংলাদেশ হচ্ছে 18 কোটির একটা বড় বাজার, সেটা আপনি অর্থনৈতিকভাবেও বিশ্লেষণ করতে পারেন। আর পর্যটনের দিক দিয়ে যদি যে দেখেন, আপনাদের প্রতিবেদন আমি দেখেছি যে কলকাতায় বিশেষত নিউ মার্কেট এলাকায় যেখানে বাংলাদেশিরা প্রধানত বসবাস করে তাদের অনেকেরই কিন্তু প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমি মনে করি যে রাজনৈতিক যে পরিস্থিতি বা রাজনীতি তো রাজনীতির মতো করেই চলবে, কিন্তু ব্যবসায়িক দিক দিয়ে হলেও আমার মনে হয় যে এই যে ভারত যে সিদ্ধান্তটা নিয়েছে হঠাৎ করে ভিসা বন্ধ করে দেয়া, এটা ঠিক হয়নি, প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে যে এতে করে ইকোনমিক অবস্থা যদি আমি চিন্তা করি তাহলে ভারতেরই ক্ষতি হয়েছে। আর 3 নম্বর হচ্ছে যে জিনিসটা একটা সুবিধা অ্যাটলিস্ট হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশের ডোমেস্টিক ট্যুরিজমটা কিন্তু এর ফলে বেড়ে গেছে। আমি বলবো যে অন্ততপক্ষে 30 থেকে 40% ডোমেস্টিক ট্যুরিস্ট বাংলাদেশে বিভিন্ন প্রান্তে যাচ্ছে। মানে একটা সময় ছিল যখন শুধুমাত্র কক্সবাজার কিংবা সিলেট কিংবা ধরেন সুন্দরবনের এলাকায় বেশি ট্যুরিস্ট যেত, এখন বেশ কিছু আনইউজুয়াল ডেস্টিনেশনে ট্যুরিস্টরা যাচ্ছে। আমি ডোমেস্টিক ট্যুরিজমের বিষয়ে আপনার কাছে একটু বিস্তারিত জানবো। তার আগে আমি একটু জানতে চাচ্ছি যে এই যে ভারত বিমুখ যে যাত্রাটা আমাদের শুরু হয়েছে, পর্যটকরা এখন ভারত বাদে অন্যান্য দেশে যাচ্ছেন, কিন্তু আমাদের বিশেষজ্ঞরা বলছেন ঢাকা দিল্লির সম্পর্ক উন্নত করতে হবে। এই যে এই বিষয়টি যে ভারত বাদে অন্যান্য দেশে যাওয়াটা, এটা কি বাংলাদেশের জন্য কি বিষয়টি কি বাংলাদেশের জন্য লাভজনক হচ্ছে নাকি বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হচ্ছে? আসলে আমার কাছে মনে হয় যে এখানে লাভজনকের চেয়েও বিবেচনাটা বোধ হয় যে দুই দেশের সম্মানটা বজায় রাখা একটা খুব বড় বিষয়। ভারত যেমন একটা বৃহৎ আমাদের প্রতিবেশী রাষ্ট্র, বাংলাদেশও কিন্তু একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। সুতরাং রাষ্ট্র ছোট কি বড় সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে প্রতিবেশীদের সাথে সবসময় সুসম্পর্ক রাখতেই হয়। মানে আমেরিকা যত বড় দেশই হোক না কেন, মেক্সিকোর সাথে তার সুসম্পর্ক রাখতে হয়, থাইল্যান্ডের মালয়েশিয়ার সাথে রাখতে হয়, মালয়েশিয়ার ইন্দোনেশিয়ার সাথে রাখতে হয়, হ্যাঁ, চায়নার জাপানের সাথে রাখতে হয়। তো এইটা হচ্ছে ভৌগোলিকভাবে আমরা দেখে এসেছি যে সাধারণত ইমিডিয়েট প্রতিবেশীদের উপর আসলে একজনের উপর নির্ভরশীল। তো সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে যে মানে রাজনীতির বাইরে রেখে আমরা যদি অ্যাটলিস্ট যারা ধরেন আমরা এখানে যারা কাজ করছি, আমরা যারা ট্যুরিজম বা ট্যুর অপারেটর কাজ করছি, এমন হতে পারতো যে এরকম বলতে পারতো যে কোনো একটা রেজিস্টার্ড বা দুই দেশের জন্যই এনলিস্টেড এমন কোনো অপারেটরের মাধ্যমে বা ট্রাভেল এজেন্টের মাধ্যমে কিন্তু এই ভ্রমণটা কিন্তু পরিচালিত হতে পারতো। কিন্তু হঠাৎ করে বন্ধ করে দেওয়াটা আমি মনে করি যে ওই যে যেটা বললাম, যারা দীর্ঘদিন ধরে ধরেন মেডিকেল ভিসা অনেকে যাচ্ছে, ধরেন অনেক ক্যান্সার পেশেন্ট আছে যারা হয়তো 3টা 4টা 5টা কেমো নিয়ে নিয়েছে, তারা আরও হয়তো 5টা কেমো বাকি আছে, সে আসলে কি করবে? মানে এই সময় হঠাৎ করে তার পক্ষে কিন্তু থাইল্যান্ড যাওয়া বা সিঙ্গাপুর যাওয়া কিন্তু কষ্টসাধ্য ব্যাপার। তো সে হয় একটা জিনিস যেটা বললাম লাভ হয়েছে যে দেশের অভ্যন্তরীণ পর্যটনটা লাভ হয়েছে, এবং আমি মনে করব যে আমাদের এটি একটা বড় সুযোগ। আমাদের এখানেও যে মেডিকেল যে আমাদের যে হসপিটালগুলি যারা আছে তাদেরও কিন্তু এখানে কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। আমি মনে করি যে কেন আসলে আমরা
ভারতে চিকিৎসা চলে যাচ্ছি। তার মানে কি আমাদের এখানে কি মানসম্মত সে চিকিৎসা সেবাটা নেই, কিংবা আমাদের চিকিৎসা সেবাটা কি খুব বেশি এক্সপেন্সিভ যার কারণে ওর ভারত চলে গেছে? সুতরাং আমি মনে করি যে একটা খুব ভালো উইন উইন সিচুয়েশন এসছে, বিশেষত বাংলাদেশের আমরা যারা এখানে আছি, হসপিটাল বলি বা পর্যটন স্থানে যারা বলি বা ইনভেস্টার যারা বলি, তাদের জন্য একটা বড় সুযোগ এসছে যে এই সুযোগে কিন্তু আমরা বাংলাদেশের এই অভ্যন্তরীণ মার্কেটটাকে আরও বড় করতে পারি। কিন্তু আমি ওই যেটা বললাম যে আমি যদি ইন লার্জ স্কেলে যদি চিন্তা করি, আলটিমেটলি ক্ষতিটা কিন্তু ভারতেরই হয়েছে। আচ্ছা, ডোমেস্টিক ট্রাভেলের কথা আপনি বলছিলেন যে আমাদের অভ্যন্তর আসলে আমাদের দীর্ঘতম সমুদ্র সৈকত যদি বলি, কক্সবাজার বলি কিংবা কুয়াকাটা বলি, কুয়াকাটা সড়ক নিয়ে কিন্তু অভিযোগের শেষ নেই। কক্সবাজারকে আমরা এখনো একটি আন্তর্জাতিক সমুদ্র সৈকত, আন্তর্জাতিক পর্যটন ক্ষেত্র হিসেবে তৈরি করতে পারিনি। তো ডোমেস্টিক ট্রাভেলের পাশাপাশি আমরা যদি বলি যে আমরা বিদেশিদেরকে বাংলাদেশে আকৃষ্ট করে বিউটিফুল বাংলাদেশের কথা আমরা বলি, সেই বাংলাদেশে কতটুকু বিউটিফুল আমরা করতে পেরেছি, বাংলাদেশের পর্যটক খাতগুলোকে কতটুকু আমরা প্রচার করতে পেরেছি, যাতে বিদেশিরা এবং অভ্যন্তরীণ পর্যটকরা এইসব পর্যটনের এইসব জায়গাগুলোর প্রতি আকৃষ্ট হবে। আচ্ছা, এখানে দুটো জিনিস, একটা জিনিস হচ্ছে যে অভ্যন্তরীণ পর্যটন, আর একটা হচ্ছে বিদেশিদেরকে যারা আমি নিয়ে আসি, সেটা হলো ইনবাউন্ড ট্যুরিজম। দেখেন, আমাদের দেশকে তো আমরা সবসময় বিউটিফুল বলবোই, সুন্দর বলবোই। আমাদের ফ্যামিলি মেম্বার, আমার মা, আমার বোন, আমার স্ত্রী সবসময় আমার কাছে সুন্দর। সুতরাং নিজের দেশের সব কিছু আমার কাছে সুন্দর লাগে, যার জন্য অনেক কষ্ট থাকা সত্ত্বেও, যেটা আপনি বললেন কুয়াকাটা রাস্তার কথা, আমি তো সেই গত 20-25-30 বছর ধরে শুনে এসেছি আসলে রাস্তার অবস্থা এই। তো সেটা মেনে নিয়েও কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু দেশের ভেতরে দেশ দেখতে যাচ্ছে, কারণ এটা আমার নিজের দেশ, আমি কষ্ট হলেও আমি এখানে যেতে পারছি। কিন্তু একজন বিদেশি যারা আসে, সেই কষ্টটা কেন করবে? মানে আমার কথাটা যে তার কাছে তো বাংলাদেশ ছাড়াও আরও অনেক বিকল্প রয়ে গেছে, আর তাকে বাংলাদেশে আসতেই হবে এমন কোনো কথা নাই। ফলে বেসিক্স কিছু নিডস আমার এখানে, ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাটা ঠিক থাকা উচিত, একটা ভালো থাকার ব্যবস্থা থাকা উচিত, একটা ভালো ট্রান্সপোর্টেশন থাকা উচিত। হ্যাঁ, এই জিনিসগুলি ইদানিংকালে অনেক বেড়েছে, অনেক দেশে ইনভেস্টমেন্ট হয়েছে। কিন্তু আপনি যদি ইন্টারন্যাশনাল মানসম্মত বলেন কিংবা আমাদের পার্শ্ববর্তী দেশগুলির তুলনায় যদি বলেন, সেই তুলনায় কিন্তু খুব বেশি বেড়েছে, এটা বলার সুযোগ নেই। এটা একটা। আরেকটা হচ্ছে আপনি বলছিলেন প্রচারণা, এইটাতে আমাদের খুব বড় রকমের একটা ঘাটতি আছে। দেখেন, আমাদের এখানে বাংলাদেশে পর্যটন শুরু হয়েছিল সেই 72-73 সালে, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়েছিল। তার মানে 50 বছরের বেশি সময় কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে। ট্যুরিজম বোর্ড হয়েছে 2010 সালে, তাও প্রায় 14-15 বছর হয়ে গেল। কিন্তু কাঙ্ক্ষিত মানের যে ব্র্যান্ডিং কিংবা মার্কেটিং, ইমেজ, পজিশনিং করা দরকার ছিল, আমরা সেই অর্থে সেটা করতে পারিনি। এর পেছনে একটা কারণ তো এরকম যে এখন পর্যন্ত আসলে বাংলাদেশের পর্যটন খাতটা ঠিক প্রায়োরিটি সেবা খাত নয়। মানে আমাদের এখানে যে অন্যান্য অনেক যে প্রায়োরিটি আছে, সেই তুলনায় পর্যটনটা হলেই আমরা ভাবি যে এটা একটা বিলাসিতার একটা জায়গা, এখানে আসলে মানুষের অনেক বেশি পয়সা লাগবে, পয়সা থাকলে ঘুরতে পারবে। সেটা আসলে ঠিক না। মানে পয়সা থাকলে তো আপনি লাক্সারি করতে পারেন, ভালো 5 স্টার হোটেলে থাকতে পারেন, কিন্তু এর ছাড়াও কিন্তু আপনি কম পয়সায় প্রচুর ঘুরতে পারেন। দরকার যেটা, সেটা হচ্ছে আপনার ঘোরার মানসিকতা। আমি এই দিক দিয়ে কিন্তু ধন্যবাদ জানাই যে পশ্চিমবঙ্গের মানুষজন, কলকাতার মানুষজন, তারা কিন্তু কম খায়, কম বিলাসিতা করে, কিন্তু প্রতি বছর কিন্তু কোথাও না কোথাও তারা বেড়াতে যায়। এই যে বেড়ানোর যে মানসিকতাটা, এটা আমি মনে করি একেবারে ছোটবেলা থেকে আমাদের এখানে তৈরি করতে হবে, আমাদের কারিকুলামে ঢুকাতে হবে। সবশেষ ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে করে শেষ করতে যাচ্ছি, যে বিষয়টি হচ্ছে ভারত তো আমরা আসলে এই মুহূর্তে ভারত আমরা যেতে পারছি না, বা নানা ইস্যুর কারণে ভারতে যেতে পারছি না। তো এই মুহূর্তে আমাদের জন্য খরচ সাশ্রয়ী কোন দেশগুলো হতে পারে আমাদের পর্যটনের জন্য দেশের বাইরে? আচ্ছা, দেশের বাইরে আমি যদি বলি, যেহেতু ভারত নাই, আমি তো আপনাকে আগে বলেছিলাম যে ভারতের সুবিধা রয়েছে যে ওখানে বাই রোডেও যাওয়া যায়, ট্রেনেও যাওয়া যায়। রোড এবং ট্রেন ন্যাচারালি খুব বেশি অনেক সস্তা অন্যান্য জায়গার মধ্যে। কিন্তু এই মুহূর্তে আমাদের যে প্রবণতা আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ শ্রীলঙ্কা যাচ্ছে। শ্রীলঙ্কা একটা নতুন ডেস্টিনেশন, এবং শ্রীলঙ্কান এয়ারলাইন্স ছাড়াও একটা প্রাইভেট এয়ারলাইন্স এসছে। তারপরে মালদ্বীপে প্রচুর লোক যাচ্ছে, কারণ আমাদের US বাংলা মালদ্বীপে যাচ্ছে এবং তারা অনেক সাশ্রয়ী মূল্যে যাচ্ছে। তো এই মুহূর্তে আমরা যে ট্রেনটা দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কা, মালদ্বীপ, থাইল্যান্ড, এই 3টা ডেস্টিনেশনে কিন্তু প্রচুর মানুষ যাচ্ছে। এর পাশাপাশি সিঙ্গাপুর আর মালয়েশিয়াতেও যাচ্ছে, এর পাশাপাশি নেপালেও যাচ্ছে। তার মানে আমি যদি ভারতের জায়গাটা নিয়েছে আসলে এই 5-6টা দেশ, আমি যদি খুব করে বলি, ছোট করে বলি যে নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং মালদ্বীপস, মোটামুটি এই কটা দেশই এই মুহূর্তে মানে ভারতের, আমি ঠিক বিকল্প বলবো না, কিন্তু ওই যে যেটা হয় যে নদীর স্রোত তো কখনো থেমে থাকে না। তো এখনও মানুষ যারা বেড়াতে বেড়াতে যেতে চায়, কিংবা ধরুন মেডিকেল থাইল্যান্ডে কিন্তু এখন প্রচুর মেডিকেল হচ্ছে। মানে আপনি বামুনগাত হসপিটাল বা ব্যাংকক হসপিটাল বা পাওলো হসপিটাল বা পিয়াথাইতে আপনি এখন কোনো অ্যাপয়েন্টমেন্টে পাবেন না, এবং প্রতিটি হসপিটালে কিন্তু ইন্টারন্যাশনাল ডেস্ক আছে, এবং সেখানে কিন্তু বাংলাদেশি ডেস্ক আছে। আপনি ওখানে গেলে বাংলায় কথা বলতে পারবেন, ওখানে যারা কাজ করছে তারা বাংলায় কাজ করছে, কারণ ওরা জানে যে এটা একটা খুব বড় মার্কেট। এবং গত বোধহয় 2 বছর আগের স্ট্যাটিস্টিক্স ছিল প্রায় 40-45 হাজার বাংলাদেশি সেখানে গিয়েছিল। আমার ধারণা যে এটা এখন বেড়ে 1-1.5-2 লক্ষ হয়ে যাবে, কারণ ওই যে ট্রেনটা যেটা
বাড়ছে। এবং ওখানে কিন্তু একটা জিনিস আমি আপনাকে বলি যে ওখানকার হসপিটালগুলিও যে খুব বেশি এক্সপেন্সিভ বিষয়টা কিন্তু তা না। বিশেষত থাইল্যান্ডের অনেক হসপিটাল আমি নিজে যাই, আমি জানি, আমার অনেকে যায়, এবং সেখানেও কিন্তু হয়তো ভারতে যেটা লাগতো তার হয়তো 1.5 গুণ বেশি বা 2 গুণ বেশি ম্যাক্সিমাম, কিন্তু খুব যে বেশি একদম ইউরোপ আমেরিকার মতো এত এক্সপেন্সিভ বিষয়টা তা না। এবং থাইল্যান্ড আমি প্রচুর অ্যারাবিয়ান কান্ট্রি, মিডল ইস্টের কান্ট্রিগুলো দেখেছি, সৌদি আরব, কুয়েত, কাতার, এইসব অনেককে দেখেছি যারা থাইল্যান্ডে মেডিকেল চিকিৎসা নেওয়ার জন্য আসছে। তার মানে ডেফিনেটলি ওর দেশের তুলনায় থাইল্যান্ডে এই মানে চিকিৎসা সেবা অনেক বেশি কম। তো সেই জন্য অনেকেই যাচ্ছে ওই জায়গাটার মধ্যে। কিন্তু ওই ঘুরে ফিরে ওইটা দিয়ে শেষ করি, সেটা হচ্ছে যে কিন্তু আমাদের টার্গেটটা হচ্ছে যে অনেক বেশি মানে বিদেশি আমাদের এই বাংলাদেশে আসুক, যেটাকে আমরা ইনবাউন্ড ট্যুরিজম বলছি। বিশেষত এই মুহূর্তে তো আমাদের আসলে ফরেন এক্সচেঞ্জ আর্নিংটা একটা বড় খাত, বৈদেশিক মুদ্রা আমাদের লাগবে, এবং এমপ্লয়মিং জেনারেশন, ট্যুরিজম হচ্ছে সবচেয়ে বড় কর্মসংস্থান শিল্প। তো সেই জায়গাটার মধ্যে আমি মনে করি যে একটু থমকে গেছে রাজনৈতিক এই পট পরিবর্তনের কারণে। কিন্তু আমি বিশ্বাস করি যে এটা সামনের সময়গুলোতে আমাদের যদি ওই যে যেটা আমরা বারবার বলছিলাম যে আমাদের ডিপ্লোম্যাসি, কূটনৈতিক যে আমাদের যে রাজনীতি, সেটাকে অনেক বেশি সচেতন করতে হবে। কারণ বাংলাদেশ, ওই যে আপনি বলছিলেন যে বিউটিফুল বাংলাদেশ তো আসলেই বিউটিফুল, কিন্তু সেই বিউটিফুল ধারণটা আমাদের নিজেদের মাঝকে রাখলে হবে না। ঢোলটা আমরা ঘরে পেটাচ্ছি, ঢোলটা বাইরে পেটাতে হবে। তো আমি মনে করি যে বাংলাদেশে বাইরে যারা টুরিস্ট আসে তাদেরও সম্ভাবনা খুব যেমন আছে। আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি, ভারত না যাওয়ার কারণে কিন্তু মানুষ তার বিকল্প ঠিকই খুঁজে নিয়েছে। বাইরের পর্যটকরা বাংলাদেশে কেমন আসছেন এই বিষয়ে আপনার কাছে তথ্য আছে? আমাদের কাছে আমাদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যে তথ্য, তাতে দেখা গেছে যে গত বছর প্রায় 6 লক্ষের বেশি বিদেশিরা বাংলাদেশে এসছে। যদিও এর মাঝে আমাদের যে এনআরবি যাদেরকে আমরা বলি, নন রেসিডেন্টস বাংলাদেশি, যাদেরকে আমরা ডায়াসপোরা বলি, তারাও আছে। যেমন লন্ডনে যে বাংলাদেশি বিদেশি পাসপোর্ট নিয়ে আছে তারাও আছে। কিন্তু তারপরও লেজার ট্যুরিজম মানে যারা শুধুমাত্র ঘোরার জন্য আসছে তাদের সংখ্যা কিন্তু আমাদের এই রাজনৈতিক মানে অগাস্টের আগ পর্যন্ত কিন্তু মোটামুটি কিন্তু ফ্লোটা কিন্তু খারাপ ছিল না, ভালোই ছিল। মানে কোভিডের পরে 22 এবং 23 কিন্তু নট ব্যাড, মানে মোটামুটি কিন্তু একটা মানে এটা একদম ঘুরতে আসছে নাকি ঘুরতে আসছে। মানে আমরা যে কাজগুলি করি, আমরা যাদেরকে সেবা দিই তারা শুধুই ঘুরতে আসে। যারা ব্যবসা করতে আসে কিংবা যারা অফিসিয়াল কাজে আসে তারা আসলে আমাদের কাছে আসে না। তাহলে আমরা যে সেবাটা দিয়ে থাকি তারা শুধুমাত্র ঘোরার জন্যই দিই। এবং এই ট্রেনটা কিন্তু থমকে গিয়েছিল, একটু একটু করে বাড়ছে আবার। আমি মনে করি যে যদি বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বিশেষত আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, বিশেষত একটা বলি শেষ করি, ই ভিসা, আচ্ছা আমরা ই ভিসা প্রবর্তন করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা বাংলাদেশের পর্যটক খাত সম্পর্কে কথা বলছিলাম প্যাসিফিক এশিয়া ট্রাভেলস অ্যাসোসিয়েশনের বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব তৌফিক রহমানের সঙ্গে। দেখছেন এই সময়ের বাণিজ্য। রাজনৈতিক প্রভাব খাটিয়ে গত 15 বছরে কর্ণফুলী দখলের মহোৎসবে মেতেছিল আওয়ামী লীগের নেতারা। নদীর বুকে অবৈধভাবে মাছের বাজার গড়ে তুলেছিলেন সাবেক মেয়র আজম নাসির উদ্দিন। কর্ণফুলী রক্ষার দায়িত্ব যে সংস্থার, সেই বন্দর কর্তৃপক্ষ ক্যাপিটাল ড্রেজিং এর নামে নদী ভরাট করে ইজারা দিয়েছে প্রভাবশালীদের। নদী ও খাল রক্ষা আন্দোলনের নেতারা বলছেন, গত এক যুগে নদীর প্রশস্ততা কমেছে 400 মিটার। এ অবস্থায় সব সংস্থাকে নিয়ে নদী বাঁচানোর আশ্বাস জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। অর্থনীতির চালিকা শক্তি চট্টগ্রাম বন্দরের প্রাণ কর্ণফুলী নদী, কিন্তু ভূমিদস্যুদের কবলে পড়ে নদীটি এখন অস্তিত্ব সংকটের পথে। পানি প্রবাহ বাধাগ্রস্ত করে গড়ে তোলা হয়েছে মাছের বাজার সহ অসংখ্য অবৈধ স্থাপনা। নদীতে মালামাল টানার কাজ করা সাম্পান মাঝিদের অভিযোগ, খুদ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষই 2016 সালে ক্যাপিটাল ড্রেজিং এর নামে নদীটির অনেকাংশ ভরাট করে। পরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ইজারা নিয়ে শাহ আমানত সেতুর পশ্চিমে অবৈধভাবে নতুন ফিশারি ঘাট গড়ে তোলেন সাবেক মেয়র আজম নাসির উদ্দিন। বন্দর কর্তৃপক্ষের সহায়তায় রাজনীতিবিদরা ক্ষমতার অপব্যবহার করে সেতুর পূর্ব পাশে গড়ে তোলেন বিশাল বালুমহাল। নদীও ওখানে ছিল, এই বিল্ডিং এর ডাকা ছিল, এখান থেকে ভর্তি মানে এদিকে চলে এসছে। চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের নেতারা বলছেন, 1985 থেকে 2021 পর্যন্ত 36 বছরে নদীর প্রশস্ততা কমেছে 542 মিটার। সংগঠনের জরিপ অনুযায়ী গত এক যুগ আগেও শাহ আমানত সেতু এলাকায় কর্ণফুলীর প্রশস্ততা ছিল 886 মিটার, এখন কমে হয়েছে 510 মিটারে। স্বপ্ন দেখার বিভিন্ন প্রক্রিয়াতে কিন্তু আমরা কর্ণফুলীকে রাখছি না, এই না ভাবাটা বৃহত্তর একটি জনগোষ্ঠী সহ দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। হাইকোর্টের নির্দেশে 2019 সালে নদীপাড়ের 200-এর বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল জেলা প্রশাসন। 8 জানুয়ারি পর্যন্ত একটা এমবার্গো আছে, এই এমবার্গোটা উঠে যাওয়ার পরে আমরা কার্যক্রমে হাত দেব। বন্দর সিটি কর্পোরেশন সহ অন্য যে সংস্থাগুলো আছে, আইন শৃঙ্খলা বাহিনী,
সব মিলিয়ে আমাদেরকে যৌথ ভূমিকা রাখতে হবে। বেহাল দশা কর্ণফুলীর সঙ্গে সংযুক্ত 57টি খালেরও দখলে এগুলোর বেশিরভাগই শুরু হয়ে গেছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে একসময় কর্ণফুলী নদী ছিল। ভূমিদস্যুদের কবলে পড়ে আমার উত্তরে প্রায় 200 মিটারের মতো নদী দখল হয়ে গেছে। এভাবে চলতে থাকলে অচিরেই বন্দরের প্রাণ এই কর্ণফুলী নদী অস্তিত্ব সংকটে পড়বে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। মেঘনায় ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ, হাসি নেই জেলেদের মুখে। উৎপাদন বাড়াতে চাঁদপুরের পদ্মা, মেঘনা ছাড়াও উপকূল এলাকা সহ 18টি পয়েন্টে চলছে গবেষণা। প্রজনন মৌসুমে ইলিশ না ধরা ও জাটকা সুরক্ষার উপর জোর দিচ্ছেন গবেষকরা। কারেন্ট জাল বন্ধে কঠোর হওয়ার পরামর্শ তাদের। ফারুক আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। 2 মাস ধরে সাগরের নোনা জল এবং নদীর মিঠা পানিতে ইলিশের বিস্তার নিয়ে গবেষণা চালিয়েছেন একদল মৎস্যবিজ্ঞানী। এই সময় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা পানির নমুনা, গুণগত মান, ইলিশের ডিম এবং প্রজনন নিয়ে অন্তত 18টি পয়েন্টে গবেষণা করেন। চাঁদপুরের পদ্মা ও মেঘনা ছাড়াও আরও 5টি অভয়াশ্রম, শরীয়তপুর, লক্ষ্মীপুর, ভোলা, নোয়াখালী, পটুয়াখালী এবং বরগুনার নদী সাগর উপকূলে চলে তাদের গবেষণা। বিজ্ঞানীরা বলছেন, ইলিশ বেড়ে ওঠার জন্য উপযুক্ত সুরক্ষা করা না গেলে ব্যাহত হবে উৎপাদন। কত ভাগ ইলিশ যে ডিম ছেড়ে, অর্থাৎ স্পেন্ট ইলিশকে লোকালে পাইট বলে, এইটা সংখ্যা নির্দেশনা দেয় যে ইয়েস ভালো হারে তারা ডিম ছাড়তে পেরেছে। মেরিন ফিশিংয়ের ক্ষেত্রে টার্গেট ফিশিং অফ রাখতে পারলে ইলিশ সহ অন্যান্য যে গুরুত্বপূর্ণ মাছ আছে সমুদ্রের এবং আমাদের নদীর উভয় রক্ষা করা সম্ভব। এদিকে জেলেরা বলছেন, আগের মতো ইলিশ নেই, তাই জালেও ধরা দিচ্ছে না, কারণ তার মধ্যে নির্বিচারে নিধন হচ্ছে জাটকা। তাই বন্ধ করতে হবে কারেন্ট জালের ব্যবহার। যেরকম মাছ পাইতাম ওরকম মাছ এমন নাই। কারেন্ট জাল, মুশি জাল, এই জালগুলো কিন্তু মাছের জীবন নষ্ট হয়ে গেল। এখন মাছ নাই বলতে গেলে চলে। অন্যদিকে চাঁদপুর সহ দেশের বড় মোকামগুলোতে আগের মতো ইলিশ না মেলায় হতাশ ব্যবসায়ী নেতারা। আগে প্রতিদিন 2-4-5 হাজার মন মাছ হইতো, সেখানে 500 মন মাছ হয় না এবার। তাহলে বাড়লো কোথায়? বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সবশেষ তথ্য মতে দেশে বর্তমানে ইলিশের উৎপাদন 5,71,000 মেট্রিক টন। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। ভরা মৌসুমেও হাসি নেই কক্সবাজার উপকূলের লবণ চাষিদের মুখে। চলতি মৌসুমের শুরু থেকে পণ্যটির দর পতনে বিপাকে তারা। মাছ পর্যায়ে উৎপাদনের যে খরচ তাও উঠে আসছে না। এজন্য মধ্যস্বত্বভোগী ও মিল মালিক সিন্ডিকেটকে দুষছেন লবণ চাষিরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। উপকূলে মাঠের পর মাঠ লবণ উৎপাদনের জন্য প্রস্তুত করা হয়। এরপর মাঠে বিছানো হয় পলিথিন। সূর্যের তাপে লবণাক্ত পানি শুকিয়ে উৎপাদিত হচ্ছে লবণ। চাষিদের কেউ মাঠে পানি দিচ্ছেন, কেউ বা লবণ তোলা ও ওজন করছেন। কক্সবাজারের লবণ উৎপাদনের মৌসুম শুরু হয়েছে 2 মাস আগে। এবার জমি, পলিথিন, পানি ও শ্রমিকের মজুরি অন্যান্য বছরের তুলনায় বেশি। চাষিরা বলছেন, প্রতিমন লবণ উৎপাদনে খরচ হচ্ছে 400 টাকা। চলতি মৌসুমের শুরুতে প্রতিমন লবণ বিক্রি হয় 300 থেকে 350 টাকায়, কিন্তু কিছুদিন যেতে না যেতে তা নেমে আসে 200 থেকে 220 টাকায়। লবণের এমন দর পতনে লোকসানে চরম হতাশ চাষিরা। একখানি জমিনের দাম খরচ 60,000, এখন আরো 270 টাকা 70 টাকা লেবার খরচ, দালালি, খয়াল খরচ, বেগিন যাগো 70 টাকা, আর 200 টাকা পাই, আর তো 200 টাকা কিলো আর হাবস খরচ, আইলিয়া খরচ, আর নিজের হারানো খরচ, বা এমন 60 টাকা হস্তা খরচ, আর নুন বেচাই না বেশি পাই 200 টাকা, আর 200 টাকা আর লস। অতীতে মাঠ পর্যায়ে লবণের এমন দরপতন হয়নি বলছে কক্সবাজার লবণ চাষী ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ। সংগঠনটির নেতাদের দাবি, মাঠ পর্যায়ে লবণের দাম কম হলেও বাজারে প্যাকেটজাত লবণের দাম কমেনি। মিল মালিকরা সিন্ডিকেট করে দেশীয় এই শিল্প ধ্বংস করার ষড়যন্ত্র করছে। মাফিয়ারা মানে বড় বড় কোম্পানিরা 1200 টাকা থেকে 1400 টাকা 1500 টাকা যখন লবণের দাম ছিল বস্তাপতি, ওই সময়ও প্যাকেট লবণ বিক্রি হতো 40 থেকে 44 টাকা। হ্যাঁ, অথচ এখন 600 টাকা বস্তা কিনে
ওই একই দাম বিক্রি করতেছে। তবে বেসিক বলছে গত বছরের মজুতকৃত লবণ শেষ হয়ে গেলে যখন চাহিদা বাড়বে তখন মাঠ পর্যায়ে দামও বাড়বে। বাজারে যেহেতু সরবরাহ বেশি, তারা যেন একসাথে সব লবণ বিক্রি না করে ধাপে ধাপে আস্তে আস্তে বিক্রি করে, যাতে করে বাজারেও সংকট সৃষ্টি না হয়, আবার বাজার দরটাও যেন একটা তাদের জন্য একটা যুক্তিসঙ্গত পর্যায়ে থাকে। চলতি মৌসুমে লবণের চাহিদা ধরা হয়েছে 26,10,000 মেট্রিক টন, আর গত 2 মাসে উৎপাদন হয়েছে প্রায় 20,000 মেট্রিক টন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন এই সময়ের বাণিজ্য। পর্যটকের ঢল নেমেছে সৈকত শহর কক্সবাজারে। সাগর তীরের বালুচর জুড়ে শুধু মানুষ আর মানুষ। ঘোড়ার পিঠে বিচ বাইক, ওয়াটার বাইক কিংবা সমুদ্র স্নানে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। বিস্তারিত জানাতে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। যাচ্ছে তার কাছে। রুবেল, মানুষ যেন কমছে না, বরঞ্চ বেলা বাড়ছে আর মানুষ বাড়ছে। গতকাল থেকে যে সাপ্তাহিক ছুটির দিন শুরু হয়েছে, শুক্রবার আজকে শনিবার, এই 2 দিনে আসলে বিপুল সংখ্যক মানুষ। হোটেল কর্তৃপক্ষ যেটি বলছে যে এখানে তারকা মানের যে হোটেলগুলো রয়েছে সবগুলো একটি কক্ষ খালি নেই, ঠিক তেমনি অন্যান্য যে হোটেলগুলো রয়েছে প্রায় 5 শতাধিক হোটেল রয়েছে, সব হোটেলেই কিন্তু এখন পুরো ভরপুর, মানুষে ভরপুর। আর এসব মানুষ এখন যেহেতু বেলা বেড়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সমুদ্রের যে নোনা জল, সেই নোনা জলে ছুটে আসছে এবং তারা তাদের মতো আনন্দ হই হুল্লোড়ে ব্যস্ত হয়ে পড়েছেন। আর এই যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে কেন্দ্র করে কিন্তু এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা খুব আনন্দে রয়েছেন। তারা বলছেন তাদের যে আয় সেটি কয়েক গুণে বেড়েছে। আমরা চেম্বার অফ কমার্সের সঙ্গে কথা বলেছিলাম, তারা এই সংস্থাটির যারা নেতৃবৃন্দ রয়েছে তারা বলছেন পর্যটনের সব খাতে যেহেতু প্রতিদিনই লাখের উপর পর্যটক আসছে, সেক্ষেত্রে 100 কোটি টাকার উপরে ব্যবসা হচ্ছে, সেই বিষয়টি বলছে। এভাবে আগামী ডিসেম্বর পর্যন্ত এই ধরনের ব্যবসা চলবে বলে আমাদেরকে জানিয়েছে হোটেল মোটেল কর্তৃপক্ষ। আমরা তারাকাবানু হোটেল যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছে পুরো 31 জানুয়ারি পর্যন্ত 1 জানুয়ারি পর্যন্ত কক্সবাজারে পর্যটকে ভরপুর থাকবে। যেহেতু 31 নাইটকে কেন্দ্র করে এখন পর্যন্ত তাদের বুকিং শতভাগ রয়েছে পুরো ডিসেম্বর মাস এবং 1 জানুয়ারি পর্যন্ত। সেই হিসাবে কক্সবাজারে এখন যেভাবে পর্যটকের আগমন, সেই আগমনটি আগামী প্রায় 10 দিন পর্যন্ত কক্সবাজারে ভরপুর থাকবে। এবং পর্যটন সংশ্লিষ্ট যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যেহেতু পর্যটকের আগমন বাড়ছে, সেক্ষেত্রে তাদের ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে। কক্সবাজার সমুদ্র সৈকতে জেট স্কি থেকে শুরু করে যে বিচ বাইক থেকে শুরু করে এখানকার যারা ঘোড়াওয়ালা রয়েছে, এখানে ফটোগ্রাফার রয়েছে, প্রায় 2000-এর অধিক হকার রয়েছে। সেই হকাররা তারা ব্যবসা করছেন। একই সঙ্গে সৈকত পাড়ে শামুক ঝিনুক থেকে শুরু করে বার্মিজ পণ্যের যে দোকানগুলো রয়েছে তারাও ভালো ব্যবসা করছে এবং প্রায় 4 শতাধিকের উপর রেস্টুরেন্ট রয়েছে। সব কিছু মিলিয়ে কিন্তু কক্সবাজারে যে পর্যটকের আগমনকে কেন্দ্র করে যে ব্যবসা বাণিজ্য সেটি অনেকটাই চাঙ্গা বলে জানিয়েছে এখানকার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবচেয়ে। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার সমুদ্র সৈকতে। দেখছেন এই সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, শুদ্ধ বাংলা বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে ষষ্ঠবারের মতো ইস্পাহানি টি লিমিটেড আয়োজন করেছে বাংলা প্রতিযোগিতা ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ। মাতৃভাষা বাংলা নিয়ে মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ পর্বের ঢাকা বিভাগের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেয় সহস্রাধিক শিক্ষার্থী। প্রাথমিক বাছাই পর্ব শেষে চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ পেয়েছে ঢাকা বিভাগের সেরা 8 বাংলাবিদ। নির্বাচিতদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন ইস্পাহানি টি লিমিটেডের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ হারুন এবং উপমহাব্যবস্থাপক মাওলা আল মামুন। এই সময়ের বাণিজ্য, দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্র থেকে তেল ও গ্যাস নিয়ে বাণিজ্য ঘাটতি পূরণ না করলে ইউরোপীয় ইউনিয়নের উপর চড়া শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই হুঁশিয়ারি দেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন ট্রাম্পের সঙ্গে আলোচনা করার জন্য প্রস্তুতির কথা জানিয়েছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের তেল ও গ্যাসের সবচেয়ে বড় ক্রেতা ইউরোপ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয়ের পর থেকে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে কানাডা, মেক্সিকো, ভারত ও চীনের ওপর বড় ধরনের শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
এবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর উপর জ্বালানি খাতে চড়া শুল্ক আরোপের ঘোষণা দিলেন ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্র থেকে তেল ও গ্যাস না নিলে এই ঘোষণা বাস্তবায়ন করবেন। ট্রাম্পের এই দাবি যুক্তরাষ্ট্র ও ইউর মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর বৃহত্তর প্রচেষ্টার অংশ। বর্তমানে যুক্তরাষ্ট্রের তেল ও গ্যাসের সবচেয়ে বড় আমদানিকারক ইউরোপ। মার্কিনীদের মোট তেল রপ্তানির 50% বেশি যায় ইউরোপে, যা প্রতিদিন 2 মিলিয়ন ব্যারেলেরও বেশি। 2022 সালে ইউক্রেনে আক্রমণের পর থেকে রাশিয়ার ওপর নির্ভরতা কমানোর জন্য যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি আমদানি বাড়ায় ইউরোপের দেশগুলো। পরের বছর যুক্তরাষ্ট্রের এলএনজি রপ্তানির 66% যায় ইউরোপে। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 3 মাসে ইইউর এলএনজি আমদানির 47% এবং তেল আমদানির 17% সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে ইউরোপীয় কমিশন ট্রাম্পের সঙ্গে আলোচনা করার জন্য প্রস্তুতির কথা জানিয়েছে। একই সঙ্গে নিজেদের জ্বালানি শক্তির উৎস বৈচিত্র্যময় করা এবং রাশিয়ার তেল গ্যাস আমদানি ধীরে ধীরে বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে। তবে বেশিরভাগ ইউরোপীয় জ্বালানি শক্তি প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানাধীন হওয়ায় এক্ষেত্রে সীমিত হস্তক্ষেপ থাকে সরকারের। নাদিম মারজান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ভারত ভিসা বন্ধ করায় বিকল্প গন্তব্য খুঁজছেন বাংলাদেশের পর্যটকরা। বেছে নিচ্ছেন থাইল্যান্ড, শ্রীলঙ্কা কিংবা মালদ্বীপ। ঢাকা দিল্লি সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ। ভূমিদস্যুদের কবলে অস্তিত্ব সংকটে চট্টগ্রামের প্রাণ কর্ণফুলী। ক্যাপিটাল ড্রেজিং এর নামে নদী ভরাট করে ইজারা দেওয়ার অভিযোগ। গড়ে উঠেছে অবৈধ ফিশারি ঘাট। এবং ভারত চীনের পর এবার ইউরোপের দেশগুলোতে চড়া শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের। বাণিজ্য ঘাটতি পূরণে যুক্তরাষ্ট্রের তেল গ্যাস আমদানি না করলে কার্যকর হবে সিদ্ধান্ত। এই ছিল এই সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়।